হ্যালো বন্ধুরা, চলো আজ আমরা একটা দারুণ অভিযানে বেরিয়ে পড়ি। যে মাটির উপর আমরা রোজ হাঁটাচলা করি, আজ তার ভেতরের সব রহস্য আবিষ্কার করব। চলো, খুব সহজ একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শুরু করি। প্রশ্নটা সহজ হলেও এর উত্তরটা কিন্তু আমাদের পায়ের নিচে লুকিয়ে থাকা এক অবিশ্বাস্য জগতের দরজা খুলে দেবে। আসলে আমাদের পায়ের নিচের এই জগৎটা মূলত দুটো জিনিস দিয়ে তৈরি। একটা হলো শিলা, মানে ওই যে শক্ত পাথরগুলো, আর অন্যটা হলো মাটি, মানে ওপরের ওই নরম আস্তরণটা যেখানে সব গাছপালা জন্মায়। আচ্ছা, তাহলে চলো প্রথমে এই শিলাদের পরিবারটার সাথেই আলাপটা সেরে নেওয়া যাক। শুরু করা যাক একদম গোড়া থেকে। পৃথিবীতে মোট ৩ ধরনের প্রধান শিলা আছে। সবার প্রথমে যার কথা বলবো সে হলো আগ্নেয় শিলা। এদেরকে কিন্তু প্রাথমিক শিলাও বলা হয়। কেন জানো? কারণ আমাদের এই পৃথিবীতে এরাই কিন্তু সবার আগে তৈরি হয়েছিল। একবার ভাবো তো, পৃথিবীর ভেতরের ওই টকবক করে ফুটতে থাকা লাভা, সেটাই যখন ঠান্ডা হয়ে জমে যায় তখন এই শিলাগুলো তৈরি হয়। সেই কারণেই তো এরা এত শক্ত, সহজে ভাঙতেই চায় না। আর যেহেতু এরা সরাসরি আগুন থেকে তৈরি, তাই এদের মধ্যে কোনো প্রাণের চিহ্ন, মানে জীবাশ্ম পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি জানো? আমাদের পৃথিবীর যে বাইরের শক্ত আবরণটা, মানে ভূত্বক, তার প্রায় ৯০% কিন্তু এই আগ্নেয় শিলা দিয়ে তৈরি। ভাবা যায় ব্যাপারটা? আচ্ছা, আগ্নেয় শিলার কথা তো হলো। এবার চলো দেখি কি হয় যখন এই শক্ত শিলাগুলোই লক্ষ লক্ষ বছর ধরে একটু একটু করে ভাঙে আর নদী স্রোতে বা বাতাসে ভেসে গিয়ে এক জায়গায় স্তরের পর স্তর হয়ে জমতে থাকে। এভাবেই তৈরি হয় পাললিক শিলা। এগুলোকে বলা যেতে পারে পৃথিবীর ইতিহাসের একটা বই। এদের এক একটা স্তর হলো এক একটা পাতা, যা আমাদের লক্ষ লক্ষ বছর আগের গল্প শোনায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, একমাত্র এই ধরনের শিলাতেই কিন্তু আমরা ডাইনোসর বা অন্যান্য প্রাচীন প্রাণীদের জীবাশ্ম খুঁজে পাই। তো আমরা দুরকম শিলা দেখলাম, আগ্নেয় আর পাললিক। কিন্তু এবার ভাবো তো, যদি এই শিলাগুলোকেই পৃথিবীর অনেক গভীরে, যেখানে প্রচণ্ড তাপ আর অনেক সারচাপ, সেখানে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? তখন এদের রূপ বদলে যায়, আর এভাবেই তৈরি হয় রূপান্তরিত শিলা। ওই প্রচণ্ড তাপ আর চাপে এদের চেহারা, ধর্ম সবকিছু একদম পাল্টে যায়। এরা হয়ে ওঠে আরও অনেক বেশি শক্ত আর সুন্দর। যেমন ধরো, সাধারণ চুনাপাথর ওই তাপ আর চাপে পড়েই কিন্তু তাজমহলের সেই বিখ্যাত মার্বেলে পরিণত হয়। তাহলে চলো এই ৩ ভাইয়ের মধ্যে পার্থক্যটা এক নজরে দেখে নিই। দেখো, আগ্নেয় শিলা তৈরি হচ্ছে গরম লাভা থেকে, তাই খুব শক্ত আর এতে কোনো স্তর নেই। পাললিক শিলা তৈরি হচ্ছে পলির স্তর জমে জমে, তাই এটা নরম আর এতে জীবাশ্ম পাওয়া যায়। আর রূপান্তরিত শিলা, সেটা তাপ আর চাপে একেবারে বদলে গিয়ে সবচেয়ে শক্ত আর মজবুত হয়ে যাচ্ছে। শিলাদের গল্প তো অনেক হলো, কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে এত বড় বড় শক্ত শক্ত পাথর, এগুলো থেকে আমাদের বাগানের নরম তুলতুলে মাটিটা তৈরি হয় কিভাবে? চলো এবার সেই রহস্যটা ভেদ করা যাক। হ্যাঁ, শক্ত পাথর থেকে নরম মাটি, এটা তো প্রায় একটা জাদুর মতো ব্যাপার, তাই না? চলো দেখি প্রকৃতি কিভাবে লক্ষ লক্ষ বছর ধরে এই জাদুটা করে। দেখো, পুরো ব্যাপারটা কয়েকটা ধাপে হয়। প্রথম ধাপে রোদ, জল, বাতাসের ধাক্কায় বড় বড় শিলাগুলো ভেঙে ছোট ছোট টুকরো হয়ে যায়। একে বলে বিচূর্ণী ভবন। এরপর এই ভাঙা টুকরোগুলো মিলে একটা আলগা স্তর তৈরি করে, যার নাম রেগোলিথ। তৃতীয় ধাপে এর সাথে মেশে মরা গাছপালা, পশু পাখির দেহ, মানে জৈব পদার্থ। আর সব শেষে হাজার হাজার বছর ধরে এই মিশ্রণটা পাকতে পাকতে তৈরি হয় আসল উর্বর মাটি। তার মানে বুঝতেই পারছো, মাটি তৈরি হওয়াটা কিন্তু মোটেই সহজ ব্যাপার নয়। এর জন্য ৫টা জিনিস খুব জরুরি। ১. কোন পাথর থেকে তৈরি হচ্ছে। ২. সেখানকার আবহাওয়া কেমন। ৩. জায়গাটা কতটা ঢালু। ৪. কী পরিমাণ জৈব পদার্থ মেশে। আর ৫ নম্বর এবং সবচেয়ে জরুরি হল সময়। এর জন্য হাজার হাজার, এমনকি লক্ষ লক্ষ বছরও লেগে যেতে পারে। বেশ, মাটি কিভাবে তৈরি হয় তা তো আমরা জানলাম। এবার চলো এক মুঠো মাটি হাতে নিয়ে দেখি ওর ভেতরে ঠিক কি কি আছে আর কত রকমের মাটি বা হয়। একটা ভালো উর্বর মাটি, জানো তো,
অনেকটা একটা পারফেক্ট কেকের মতো। এর একটা নির্দিষ্ট রেসিপি আছে। এর প্রায় ৪৫ ভাগই হল খনিজ, মানে ওই শিলার গুঁড়ো, ২৫ ভাগ জল আর ২৫ ভাগ বাতাস, আর বাকি মাত্র ৫ ভাগ হল জৈব পদার্থ। এই ছোট্ট ৫ ভাগ জিনিসটাই কিন্তু মাটিকে গাছের জন্য পুষ্টিকর করে তোলে। এবার আসি মাটির ধরনে। এটা নির্ভর করে মাটির কণাগুলো কতটা বড় বা ছোট তার ওপর। যেমন ধরো বেলে মাটি, এর কণাগুলো বেশ বড় বড়, তাই জল ধরে রাখতে পারে না, সব চুইয়ে বেরিয়ে যায়। আর ঠিক তার উল্টো হলো এঁটেল মাটি, এর কণাগুলো এত ছোট যে এরা খুব ভালোভাবে জল ধরে রাখতে পারে। তাহলে কোনটা সবচেয়ে ভালো? কৃষকদের সবচেয়ে প্রিয় বন্ধু হল দোআঁশ মাটি, কারণ এর মধ্যে বালি আর কাদা দুটোই সঠিক পরিমাণে মেশানো থাকে। ফলে এটা যেমন জল ধরে রাখতে পারে, তেমনি অতিরিক্ত জল বেরো করে দেয়। এক কথায় গাছপালার জন্য একেবারে আদর্শ পরিবেশ। তো আমরা শিলা আর মাটি নিয়ে এত কিছু জানলাম, কিন্তু সবশেষে চলো একটু ভাবি, আমাদের পায়ের নিচের এই জগৎটাকে বোঝাটা আসলে এত জরুরি কেন? কারণ এর থেকে আমরা একটা দারুণ জিনিস শিখতে পারি। সেটা হলো, আমরা যে ভূমিকে এত শক্ত, এত স্থির ভাবি, তা আসলে স্থির নয়। এই যে কঠিন পাথর থেকে নরম মাটি তৈরি হচ্ছে, এটা একটা অবিরাম চক্র। আমাদের পৃথিবী প্রতিনিয়ত নিজেকে ভাঙছে আর গড়ছে। তাহলে শেষ করার আগে তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। ভাবো তো, এই যে পৃথিবীটা অনবরত বদলাচ্ছে, তাহলে আজ থেকে ১০ লক্ষ বছর পর তোমরা এখন যেখানে দাঁড়িয়ে আছো, সেই জায়গাটা ঠিক কেমন দেখতে হবে? এই বিশাল গল্পের পরের অধ্যায়টা কিন্তু এখনও লেখা বাকি। আচ্ছা, ব্যাপারটা একবার ভাবুন তো। তিনটে আলাদা মহাদেশ, এশিয়া, আফ্রিকা আর ইউরোপ। অথচ ভৌগোলিকভাবে দেখলে এরা আসলে একটাই বিশাল ভূখণ্ডে জুড়ে আছে। তার সত্ত্বেও এদের প্রত্যেকের গল্প, প্রত্যেকের চরিত্র এতটা আলাদা কেন? চলুন আজ এই ফ্যাসিনেটিং জার্নিটা শুরু করা যাক। হ্যাঁ, আমরা এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ, এই ৩ মহাদেশকেই আজ ঘুরে দেখব। বাইরে থেকে ওরা একে অপরের সঙ্গে লাগানো ঠিকই, কিন্তু ভেতরে ওদের প্রত্যেকের আছে নিজস্ব ব্যক্তিত্ব, নিজস্ব পরিচয়। তো কি সেই জিনিস যা ওদের এতটা আলাদা করে তোলে? চলুন শুরুটা করা যাক একদম মাটি থেকে, মানে এদের ভূপ্রকৃতি দিয়ে। একদিকে যেমন রয়েছে আকাশ ছোঁয়া পাহাড়, যাকে আমরা বলি পৃথিবীর ছাদ, ঠিক তেমনি অন্যদিকে আছে পৃথিবীর গভীরতম ফাটল। কি দারুণ এক বৈপরীত্য, তাই না? প্রথমেই এশিয়া। একে তো চরম বৈপরীত্যের মহাদেশ বলাই যায়, আর কেনই বা বলা হবে না। পৃথিবীর সর্বোচ্চ বিন্দু মানে মাউন্ট এভারেস্ট তো এখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু এখানেই শেষ না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, পৃথিবীর সবচেয়ে নিচু জায়গাটা মানে ডেড সি, সেটাও কিন্তু এই এশিয়াতেই। ভাবা যায়, একই মহাদেশের সর্বোচ্চ আর সর্বনিম্ন বিন্দু। এই চরম বৈপরীত্যই এশিয়ার আসল পরিচয়। এবার চলুন আফ্রিকায়। এখানেও কিন্তু বিস্ময়ের শেষ নেই। ভাবুন তো, গনগনে গরম নিরক্ষীয় অঞ্চল, আর তার ঠিক মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে বরফে ঢাকা এক বিশাল আগ্নেয়গিরি, মাউন্ট কিলিমাঞ্জারো। কি অসাধারণ একটা দৃশ্য! এশিয়ার এই বিশাল পর্বতগুলোর উৎস কোথায়? উত্তরটা হলো পামির গ্রন্থি। এটাকে অনেকটা একটা জাংশনের মতো ভাবতে পারেন। ঠিক এখান থেকেই হিমালয়, হিন্দুকুশের মতো বিশাল পর্বতমালাগুলো চারদিকে ডালপালা মেলেছে, যেন কোনো এক অতিকায় গাছের শিকড়। আফ্রিকার গল্পটা আবার একটু অন্যরকম। এখানকার মাটি আক্ষরিক অর্থেই ছিঁড়ে দুভাগ হয়ে যাচ্ছে। এই টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে পৃথিবীর বুকে তৈরি হয়েছে এক বিশাল লম্বা ফাটল, গ্রেট রিফট ভ্যালি। আর এই ফাটলের কারণেই তৈরি হয়েছে গভীর সব হ্রদ আর উঁচু মালভূম। আর ইউরোপ, এখানে ভূগোলের গল্পে মানুষ নিজেই এক বড় চরিত্র। বিশেষ করে নেদারল্যান্ডসের কথা ভাবুন। তারা সমুদ্রকে হার মানিয়ে বাঁধ দিয়ে জল সেচে নতুন দেশ তৈরি করেছে। এটা প্রকৃতির সাথে মানুষের লড়াই আর জয়ের এক অসাধারণ উদাহরণ। তো আমরা পাহাড় পর্বত ফাটল দেখলাম। এবার চলুন চোখ ফেরায় নদীগুলোর দিকে, কারণ এই নদীগুলো শুধু জলের স্রোত নয়, এগুলো হলো এক একটা সভ্যতার ধমনী। হাজার হাজার বছর ধরে এরা জীবন জুগিয়েছে, সংস্কৃতি গড়েছে। এখানে দেখুন ৩ মহাদেশের ৩টে প্রধান নদী, আফ্রিকার নীল, এশিয়ার ইয়াংজি আর ইউরোপের ভোলগা। শুধু দৈর্ঘ্যে বিশাল নয়, এদের প্রভাবও কিন্তু অনেক। এক একটা নদী যেন এক একটা মহাদেশের লাইফলাইন। কিন্তু একটা নদীর আসল পরিচয় শুধু তার দৈর্ঘ্যে থাকে না, থাকে তার চরিত্রে। যেমন ধরুন এশিয়ার উত্তরের নদীগুলো, ওরা জমে যাওয়া সাগরে গিয়ে মেশে বলে প্রায় বন্যার সৃষ্টি করে।
তৈরি করে বিশাল জলাভূমি। আর অন্যদিকে দেখুন নীলনদকে, সাহারা মরুভূমির বুক চিরে বয়ে গিয়ে একটা গোটা সভ্যতাকে জন্ম দিয়েছে। দুটো নদীর চরিত্র কত আলাদা। ভূপ্রকৃতি আর নদী এই দুটো মিলেই কিন্তু ঠিক করে দেয় একটা জায়গার আবহাওয়া কেমন হবে, কী ধরনের গাছপালা জন্মাবে। তো চলুন এবার আমরা জলবায়ুর দুনিয়ায় একটা ডুব দিই, দেখব কিভাবে মরুভূমি থেকে ঘন জঙ্গল তৈরি হয়। এশিয়া যেহেতু আকারে বিশাল, তাই এখানে জলবায়ুর বৈচিত্র্য অনেক। মানে এমন কোনো জলবায়ু নেই যা এশিয়াতে পাওয়া যায় না। একদিকে ইন্দোনেশিয়ার ঘন রেইন ফরেস্ট, অন্যদিকে ক্রান্তীয় মৌসুমী অঞ্চল, আবার আরব বা থরের মতো গনগনে মরুভূমিও আছে। এখানেই শেষ নয়, আরও উত্তরে গেলে পাবেন স্টেপ তৃণভূমি, তাইগা বন, আর একদম শেষে সাইবেরিয়ার বরফ ঢাকা তুন্দ্রা। মানে একটা মহাদেশেই যেন গোটা পৃথিবীর জলবায়ু। এবার আফ্রিকা, একে বলা হয় সূর্য স্নাত মহাদেশ। কারণটা খুব সোজা, নিরক্ষরেখা এর ঠিক মাঝখান দিয়ে গেছে, তাই গরমটাও বেশি। আর এই কারণেই এখানে দেখা যায় কঙ্গো বেসিনের মতো ঘন জঙ্গল, সাভানার বিস্তীর্ণ তৃণভূমি, সাহারা আর কালাহারির মতো বিশাল মরুভূমি। আবার একদম উত্তর আর দক্ষিণ উপকূলে ভূমধ্যসাগরীয় আবহাওয়াও পাওয়া যায়। মানে গরমের মধ্যেই কত রকমের বৈচিত্র্য। আর ইউরোপের জলবায়ুটা অনেকটাই নাতিশীতোষ্ণ, মানে বেশ আরামদায়ক। এর কারণ হল আটলান্টিক মহাসাগরের প্রভাব। এশিয়া বা আফ্রিকার মতো চরম ভাবটা এখানে কম। ফলে এখানে তৈরি হয়েছে দারুণ কিছু অঞ্চল, যেমন ভূমধ্যসাগরের তীরে শীতকালীন বৃষ্টির এলাকা, যা জলপাই বা আঙুর চাষের জন্য বিখ্যাত। আবার মধ্য আর পূর্ব ইউরোপে মহাদেশীয় জলবায়ু, আর আরও উত্তরে গেলে তুন্দ্রাও দেখা যায়। তো আমরা ভূপ্রকৃতি, নদী, জলবায়ু অনেক কিছুই দেখলাম, কিন্তু এগুলোর আসল প্রভাবটা কোথায়? প্রভাবটা হলো মানুষের জীবনে। চলুন দেখি এই ভূগোল কিভাবে মানুষের অর্থনীতি আর সংস্কৃতিকে গড়ে তুলেছে। এই ব্যাপারটা বোঝার জন্য দুটো অসাধারণ উদাহরণ দেখা যাক। একদিকে ইউরোপের জার্মানি, সেখানকার রুট শিল্পাঞ্চল গড়ে উঠেছে মাটির নিচের কয়লার ভাণ্ডারের ওপর ভর করে। ওটাই তাদের লৌহ ইস্পাত শিল্পের প্রাণ। অন্যদিকে দেখুন আফ্রিকার মিশর, তাদের সমৃদ্ধি এসেছে নীলনদের বয়ে আনা উর্বর পলিমাটি থেকে, যা তুলা আর খাদ্যশস্যের ভিত্তি। ভাবুন, একজনের শক্তি মাটির নিচে, আরেকজনের শক্তি নদীর জলে। আবারও নেদারল্যান্ডসের কথায় ফেরা যাক। মানুষ কিভাবে ভূগোলকে নিজের প্রয়োজনে বদলে নিতে পারে, এর চেয়ে ভালো উদাহরণ আর হয় না। ৩,০০০-এরও বেশি পোল্ডার, মানে সমুদ্র থেকে উদ্ধার করা জমি, বানিয়ে তারা নিজেদের জন্য নতুন দেশ তৈরি করেছে। এটা সত্যি অসাধারণ। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? দাঁড়ালো এটাই যে এই মহাদেশগুলোর যে অনন্য ভূগোল, নদী বা জলবায়ু, এগুলোই আসলে একটা মঞ্চ তৈরি করে দিয়েছে। আর সেই মঞ্চেই লেখা হয়েছে সাম্রাজ্যের উত্থান পতনের গল্প, বাণিজ্যের প্রসার আর বিভিন্ন সংস্কৃতির বিকাশের ইতিহাস। এক কথায় মানুষের ইতিহাস আসলে তার ভূগোলেরই প্রতিচ্ছবি। আমরা দেখলাম ভূগোল কিভাবে ইতিহাসকে গড়েছে, কিন্তু এখানেই তো শেষ নয়। আসল প্রশ্নটা হল, ভবিষ্যতের ভূগোলকে কারা গড়বে? জলবায়ু পরিবর্তন নাকি মানুষের তৈরি নতুন প্রযুক্তি? আমরা যে মানচিত্রটা আজ দেখলাম, সেটা কি ভবিষ্যতেও একই রকম থাকবে? প্রশ্নটা কিন্তু ভাবার মতোই।